যুবরাজের মুখে নিজ সম্পর্কে এমন অমূলক কথাবার্তা শুনে রাগের পারদ চটে গেল শেরহামের। সেটা দেখে যুবরাজ যেন বেশ মজা পেল। তোকে এই পর্যন্ত কেন এনেছি জানিস? শেরহামকে কোনো উত্তর দেবার সুযোগ না দিয়ে শার্টের কলার ধরে টেনে তুলল যুবরাজ। বাধ্য দাসের ন্যায় শেরহাম উঠে দাঁড়াতে যুবরাজ বলে উঠল, চল তোকে কিছু ট্রেলার দেখাই। শেরহামকে কলার ধরে টেনে হিঁচড়ে নোংরা আবর্জনাযুক্ত সিঁড়ি বেয়ে উপরে উঠে চলেছে যুবরাজ। সাথে কুকুরটি বিশ্বস্ত পাহারাদারের ন্যায় তাদের পেছন পেছন সতর্ক দৃষ্টিতে হেঁটে চলেছে। সিঁড়ি ধরে হাঁটতে হাঁটতে হঠাৎ তারা একটা দরজার সামনে এসে দাঁড়ালো। দরজাটা দেখে মনে হচ্ছে কিছুদিন আগে বেশ যত্নের সহিত বানানো হয়েছে। সেই দরজা নয়, একদম লোহার তৈরি ভারী পোক্ত দরজা। আর সেই দরজার সামনে ঝুলানো হয়েছে বিশাল আকারের দুটো তালা। রহস্যময় হাসি ঝুলিয়ে প্যান্টের পকেট হাতড়ে বিশাল তালার জন্য বিশাল এক চাবির ছড়া বের করে আনলো যুবরাজ। এরপর সেই চাবি দিয়ে তালা খুলতেই ভেসে এলো মানুষের আত্মচিৎকার আর বিশ্রী গন্ধ। আমাদের ছেড়ে দাও, মুক্তি দাও। আর সহ্য করতে পারছি না, বেঁচে থেকেও মৃত্যু যন্ত্রণা সহ্য হচ্ছে না। And please give us freedom from the hell. বাংলা ইংরেজি মিশেলে বিভিন্ন নারী পুরুষের আহাজারিপূর্ণ চিৎকারে কান ভারী হয়ে এলো শেরহামের। দুই হাত দিয়ে কান চেপে ধরে চোখ বন্ধ করে জোরে চিৎকার করে উঠল। প্লিজ স্টপ, আই সে স্টপ ইয়েলিং। কিন্তু কারাগারের ন্যায় বন্দি দশায় থাকা মানুষগুলো চুপ থাকার পরিবর্তে আরো জোরে জোরে শেরহামের নাম ধরে চিৎকার করতে লাগলো। সেই চিৎকারের আওয়াজে যুবরাজ হা হা শব্দ তুলে হাসতে লাগলো। হাসি থামিয়ে শক্ত হাতের থাবায় শেরহামের চুলের ঝুঁটি ধরে প্রত্যেকটা বন্দির কাছে নিয়ে যুবরাজ তাদের চেহারা দেখিয়ে বলে উঠল, দেখে নে ভাই, ভালো করে দেখে নে। এদের সাথে নিয়েই তো আমার গোছানো জীবনটা এলোমেলো করেছিলিস, তাই না? দেখ আজকে আমি দিব্যি আনন্দে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু তোর সাগরেদ বা আমার অন্ধকার নরকে বন্দি। কথাগুলো বলতে বলতে যুবরাজের গলা ধরে এলো। ভেসে উঠল চোখের সামনে অতীত স্মৃতি, সেই হাসজ্জ্বল দিন গুছানো পরিপাটি জীবন, নিজের বাবার চাইতেও আপন পিতৃতুল্য ফুপা, পিছুটানহীন স্বচ্ছ ভবিষ্যৎ, আর নিজের পছন্দের মানুষকে ভালোবেসে সুখের সংসার বাঁধার তীব্র বাসনা। অতীত ভাবতে ভাবতে জল গড়িয়ে পড়ল যুবরাজের চোখ থেকে। নিজের চোখের জলগুলোকে আঙ্গুলের সাহায্যে মুছে যুবরাজ হুঙ্কার ছেড়ে বলে উঠল। কথাটা বলে শেরহামকে সেই ট্রাক ড্রাইভারের সামনে এনে দাঁড় করালো। শীর্ণ লোকটিকে দেখে চিনতে বেশ বেগ পেতে হলো শেরহামের, কারণ একে তো কক্ষে আলো কম, তার মধ্যে এই লোকটা দাড়ি চুলে ভূতের মতো হয়ে গেছে। মোটা ফর্সা লোকটার শরীরের সমস্ত জৌলুস ঢাকা পড়েছে শীর্ণতায়, চোখ দুটো গর্তে ঢুকে দৃষ্টি ঘোলা হয়ে রয়েছে। দেখে মনে হচ্ছে কতদিনের অনাহারী। শেরহামকে দেখে লোকটি বন্দিকক্ষের গ্রিল ধরে কোনো রকমে দাঁড়িয়ে হু হু করে কেঁদে উঠল। প্লিজ সেভ মি ফ্রম দিস ডেভিল। ডেভিল বলার সাথে সাথে যুবরাজ ঝটপট তালা খুলে ভেতরে প্রবেশ করে এলোপাতারি মারতে লাগলো মাঝবয়সী লোকটাকে। ট্রাক ড্রাইভার মাটিতে লুটিয়ে জ্ঞান হারানোর আগ পর্যন্ত মারতে থাকলো যুবরাজ। লোকটি জ্ঞান হারাতে সজোরে একটা লাথি বসিয়ে দিল বুক বরাবর। এরপর বাইরে বেরিয়ে আবারও তালা লাগিয়ে শেরহামের সামনে এসে হাঁপাতে হাঁপাতে বলে উঠল, ডু ইউ লাইক মাই হেল্প? সাদাব শাহিরের কক্ষের দরজার সামনে বুকে দুই হাত চেপে দাঁড়িয়ে আছে সামিনা। নবনীতা মৃত্যুর পর থেকে সাদাব শাহির খুবই কঠিন এবং সাধারণ জীবনযাপন করেন। কারোর সাথে খুব একটা মিশেন না বললেই চলে। প্রয়োজন ছাড়া কারোর সাথে অত মাখামাখি কথাও বলেন না। বাড়ির চাকর বাকর প্রয়োজনীয় কাজ সারার জন্য তার কক্ষে আসেন, আর মাঝে মাঝে সামিনা আসেন তার খোঁজ খবর নেবার জন্যে। আজও সামিনা এসেছে, তবে খোঁজ খবর নিতে নয়, বরং নিজের ছেলের জীবনে হিসেব চুকাতে। দরজার সামনে দাঁড়িয়ে সামিনা মনের মধ্যে কথাগুলো গুছিয়ে নিলেন। কথা গুছাতে গিয়ে টসটসে চোখের জলে গাল ভিজে উঠল। সেগুলো দুই হাতের কর্পুটে মুছে ধীর কণ্ঠে সামিনা বলল, ভাইয়া আসবো? রাতের খাবার শেষ করে রাতের ওষুধপত্র খেয়ে সাদাব সাহির সবেই শুতে যাচ্ছিলেন। আজকাল তার সবকিছুতেই বিরক্ত লাগে। একমাত্র ছেলের চিন্তায় প্রাণ হাঁসফাঁস করে। তবুও তো সে মানুষ, সন্তান ও হোক আর যাই হোক, অপরাধের ঊর্ধ্বে গিয়ে সন্তানকে ভালোবাসা সম্ভব নয়। সামিনার কণ্ঠ শুনে বিছানায় উঠতে নিয়ে থেমে গেলেন সাদাব। টেবিল ল্যাম্পের ক্ষীণ আলোয় সামিনার কাতর মুখশ্রী স্পষ্ট। এত রাতে এলি যে, জরুরি কিছু বলবি? ধীর পায়ে সামিনা সাদাব সাহিরের সামনে এসে দাঁড়িয়ে বলে উঠলেন, নবনীতার ভাইয়ের ছেলে আমার ছেলের জীবনটা এভাবে নরক বানিয়ে দিল, আর বাবা হয়ে তুমি সেটার খোঁজ পর্যন্ত নিলে না। কেমন বাবা তুমি? সামিনার এমন অদ্ভুত ভয়ঙ্কর কথায় চমকে উঠলেন সাদাব। কি বলছিস তুই এসব, শামু? ভুল কিছুই বলিনি ভাইয়া। আমার ছেলের হৃদয়ে যে তুষের আগুন জ্বলছে
এটার খোঁজ কেন তুমি একবারও নিলে না? অন্যের কথা শুনে তো ঠিকই বাড়ি ছাড়া করলে আমার মানিকটাকে। তাহলে যার জন্য আমার ছেলে নরক যন্ত্রণা ভোগ করছে তাকে কেন কিছু করলে না? সাদাব শাহির সামিনার এসব কথার আগামাথা কিছুই বুঝতে না পেরে অবুঝ বালকের ন্যায় তাকিয়ে রইলেন। ভাইয়ের মনোভাব বুঝতে পেরে সামিনা একে একে সবকিছু খুলে বললেন সাদাব শাহিরকে। পুরো ঘটনা শুনে সাদাব শাহির বুক চেপে ধরে বিছানায় শুয়ে পড়লেন। আমার বুকে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে স্বামীনা। তুই এসব কি শোনালি আমাকে? আমি যে আমার মাতৃহীন ছেলের প্রতি অবিচার করে ফেলেছি রে বোন। কবে কবে আমার অবুঝ ছেলেটা এত বড় হয়ে গেল? এত বড় ঘটনার কিছুটি জানালো না আমাদের। ছোট্ট শিশুর ন্যায় কেঁদে উঠলেন সাদাব, সাথে ডুকরে কেঁদে উঠে বুক ভিজালেন সামিনা। বেডসাইড টেবিল হাতড়ে নিজের মোবাইল ফোন হাতে নিয়ে ডায়াল করলেন যুবরাজের নম্বর। প্রথম রিং হতেই ফোন তুলল যুবরাজ। কান্নার দমকে কথাই বলতে পারছে না সাদাব শাহির, শুধু ভাঙা গলায় ডেকে উঠলেন, আমার আব্বা। বেলা কত হয়েছে সেটা ঠাহর করাও যেন বেশ দুষ্কর হয়ে পড়েছে। নরক তুল্য জঘন্য বাড়িটিতে চারিপাশে ভ্যাপসা গরম, উটকো বিশ্রী গন্ধ, সেই সাথে আলো আর বাতাসের নেই কোনো অস্তিত্ব। থেকে থেকে অদ্ভুত দু একটা পোকামাকড় গায়ে এসে কামড়ে চলে যাচ্ছে। সেই কামড়ে কখনো শরীর চুলকে ঘা হয়ে যাবার উপক্রম হচ্ছে, আবার কখনো বা বিষাক্ত কামড়ে ব্যথায় শরীর অসাড় হয়ে যাচ্ছে। এদিকে সাইবেরিয়ান হাস্কি কুকুরটির কথা না বললেই নয়। সতর্ক চতুর বিশ্বস্ত পাহারাদারের ন্যায় হিংস্র সবুজ চোখে প্রত্যেকটি বন্দী অপরাধীর কক্ষের সামনে পায়চারি করে চলেছে সমানে। কিন্তু সেহরামের কক্ষের সামনে এসে কুকুরটি ভয়ানক স্বরে ডেকে উঠছে কিছুক্ষণ বাদে বাদে। একদিকে চারিপাশের মানুষের আহাজারি, আরেকদিকে কুকুরটির বিদঘুটে সুর, দুই মিলে সেহরামের মাথা পাগল করে তুলল আরো দ্বিগুণ হারে। কুকুরের দিকে তাকিয়ে সেহরাম ভয়ঙ্কর দৃষ্টি দিয়ে চিৎকার করে বলে উঠল, এখান থেকে আমি নিশ্চিত রূপেই বের হয়ে যাব, কিন্তু যাবার আগে তো রক্ত খেতেও মোটেও ভুলবো না। কুকুরটি কি বুঝলো কে জানে। সেরহামের দিকে তাকিয়ে আরো বিশ্রীভাবে দাঁত বের করে খেকিয়ে উঠল। নিজের উপর নিজে রাগে ফুঁসছে সেরহাম। তুই আমাকে বোকা বানিয়ে বড্ড ভুল করে ফেললি যুবরাজ। এর জন্য তোকে সারাটা জীবন খুব ভালো করে পস্তাতে হবে। কথাগুলো বলে অজগরের ন্যায় ফসফস করে শ্বাস টানল সেরহাম। যুবরাজ সেরহামকে হাতে লম্বা একটা শিকল পরিয়ে শিকলটা দেয়ালে আটকানো একটা লোহার আংটার সাথে তালা দিয়ে রেখে চলে গিয়েছে। শুধু তাই নয়, কক্ষটিতে না আছে বসার ব্যবস্থা আর না আছে শোবার ব্যবস্থা। এক বিন্দু পানি পানের ব্যবস্থা পর্যন্ত রাখেনি কঠিন হৃদয়ের পুরুষ যুবরাজ সাহির। পুরো কক্ষ ভর্তি বড় বড় কুচকুচে কালো কালো মশা, যেখানেই কামড়াচ্ছে সেখানটায় ফুলে বড় বড় চাকা উঠে যাচ্ছে। মুহূর্তের ব্যবধানে মশা পোকা মাকড় সেরহামকে কামড়ে তার চেহারার নকশায় বদলে ফেলল। সাদাব সাহিরের বিশাল বড় বাংলোর সামনে দাঁড়িয়ে আছে যুবরাজ। দোতলার পানে দৃষ্টি পেতে রেখে পকেটে দুই হাত গুজে ঠোঁট কামড়ে এক মনে ভেবে চলেছে নানান ভাবনা। নিশ্চয়ই মা পাপাকে শেরহাম সম্পর্কে সবকিছু খুলে বলেছে। পাপাকে আমি ভালো করেই চিনি। তিনি শেরহামের মোকাবেলা করার জন্য তামাম দুনিয়া উল্টে ফেলবে। যে করি হোক, শেরহামের পাট আগে চুকাতে হবে। ফুপার সাথে যা হয়েছে সেই ঘটনার পুনরাবৃত্তি আমি পাপার সাথে কখনোই হতে দিব না। ফুস করে দীর্ঘশ্বাস ছেড়ে দুই হাতের সহিত উল্ফকাট চুলগুলোকে ঠেলে পিছনে নিয়ে ঘড়িতে সময় দেখে নিল যুবরাজ। সবে রাত 9:30 বাজে, কিন্তু সাদাব শাহিরের জন্য রাত 9টা অনেক রাত। যদিও এতক্ষণে তার বিভোর ঘুমে থাকার কথা, কিন্তু আজ সে যুবরাজের জন্য অপেক্ষা করছে। হঠাৎই পিতৃ ভালোবাসায় যুবরাজের দুই চোখ ছলছল করে উঠল। শেষ কবে সে তার বাবার সাথে বসে খোলাখুলি কথা বলেছে সেটাই তার মনে নেই। এদিকে যুবরাজের আসার প্রতীক্ষায় ড্রয়িং রুমে বসে বসে সময় গুনছে সামিনা। প্রতিটা সেকেন্ড তার কাছে বিষাক্ত লাগছে। পায়ের ব্যথায় পায়চারি পর্যন্ত করতে পারছে না। ইদানিং একটু হাঁটলেই ঘুটনিতে প্রচুর ব্যথা হয়। সামিনা এক মনে হাতের বুড়ো আঙ্গুল কামড়ে চলেছেন আর ভাবছেন, কোথায় তুই যুবরাজ বাবা আমার? এত সময় লাগছে কেন আজকে তোর বাসায় ফিরতে? কোথাও কোনো অঘটন হয়নি তো? অঘটনের কথা হঠাৎ মনে পড়তেই চট করে উঠে দাঁড়ালেন তিনি। সেরহাম যুবরাজকে মারার জন্য সর্বক্ষণ তৎপর হয়ে থাকে। কখন কি করে বসে কে জানে। ভালোবাসার স্বামীকে হারিয়ে কোনো মতে বেঁচে আছেন তিনি। এই ছেলেটাও যদি হারিয়ে যায়, তখন কি আঁকড়ে ধরে এই নিষ্ঠুর পৃথিবীতে শ্বাস টানবেন তিনি? হঠাৎই কলিং বেলে টুংটাং আওয়াজ হলো। সামিনার ভাবনায় ভাটা পড়ল, সেই সাথে দৌড়ে চলে গেলেন দরজা খুলতে। প্রায় মাসখানেক পর ছেলেটা এই বাড়িতে ধুলো দিতে যাচ্ছে। দরজা খুলে যুবরাজকে দেখতে পেয়ে জাপটে ধরলেন সামিনা। যুবরাজের বুকে মুখ লুকিয়ে হাউমাউ করে কেঁদে উঠলেন। তোর চিন্তায় দেখবি আমি ঠিক একদিন মরে যাব। দিনে দিনে আমার বয়স বাড়ছে, আমি কি এত এত চাপ নিতে পারি? যুবরাজ সামিনার মাথায় চুমু খেয়ে পিঠে হাত বুলিয়ে বলে উঠল,
বললেই হলো মরে যাবে। এত সহজে তোমাকে মরতে দেব নাকি? সামিনাকে বুক থেকে টেনে তুলে তার দুই চোখের জল সযত্নে মুছিয়ে দিল যুবরাজ। এরপর ফিসফিস কণ্ঠে শুধালো, তোমার জাদরেল ভাই কি জেগে আছেন? সামিনরা সহসাই যুবরাজের কান মলে দিয়ে বলে উঠলেন, সব সময় শুধু দুষ্টুমি তোর, তাই না? উনি তোর জন্য অনেক সময় ধরে অপেক্ষা করছেন। ভাইজানের শরীরটা ভালো নেই, তাড়াতাড়ি দেখা করে আয়, আমি নিচেই আছি, খাবার বাড়বো তোর জন্য। সামিনার হাতের রান্না খাবার লোভে যুবরাজের চোখ চকচক করে উঠল। এক্ষুনি যাব আর আসবো। কথাটা বলে লাফিয়ে লাফিয়ে সিঁড়ি ধরে সাদাব শাহিরের কক্ষের দিকে দৌড় লাগালো। মিসেস তনুজার কেবিনের সামনে দাঁড়িয়ে আছে রায়াফ। কিছুক্ষণ আগেই সে কেবিনের পাশের নার্স স্টেশনে থাকা ডিউটিরত নার্স থেকে তনুজার কেস হিস্টোরি জেনেছে। নার্স মোটর এমনি এমনি মুখ খুলেনি। নিজের ডক্টরি আইডি কার্ড দেখানোর পর ধীরে সুস্থে মুখ খুলে সব উগলেছে। অতিরিক্ত চিন্তা থেকে প্রেশার বেড়ে গেছে অনেকটাই। শুধু তাই নয়, বিভিন্ন মানসিক হাইপার টেনশনে বুকে চাপ দিয়েছে প্রচন্ডভাবে। তার এই বুকের ব্যথা একদিন দুদিনের নয়, বরং দীর্ঘ 5 বছর ধরে ব্যথা বয়ে বেড়াচ্ছেন। শুধু তাই নয়, হৃদযন্ত্র বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে। যখন তখন হার্ট অ্যাটাক করে মারাও যেতে পারেন। মিসেস তনুজার এতগুলো রোগের বর্ণনা শুনে মাথা ঝিম ধরে গেল রায়াফের। কি করবে না করবে কিছুই যেন গুছিয়ে উঠতে পারছে না সে। আরে আপনি এখানে? কণ্ঠটি কার তা ঠাউর করতে বেশি সময় নিল না রায়াফ। মেয়েটাকে কিছু বুঝতে না দিয়ে নিজেকে দ্রুত ধাতস্থ করে বলে উঠল, জি, আমি এটা দরকারে এসেছি। আপনার কোনো পেশেন্ট ভর্তি এখানে? অ্যানির এমন প্রশ্নে কিছুটা ঘাবড়ালো রায়াফ। এরপর চারিপাশে চোখ বুলিয়ে বলে উঠল, হেমাটোলজি কেবিনে এক পরিচিত আত্মীয়কে দেখতে এসেছিলাম, এখন চলে যাচ্ছে। তা আপনি এখানে কি করে? আমার ফ্রেন্ড পালস কালিক রাজ্যের মা এই কেবিনে ভর্তি। রাজ্যের হসপিটালে আসতে একটু দেরি হবে, তাই আমাকে পাঠিয়েছে 2 ঘন্টার জন্য। কেন, ওনার বাবা ভেতরে নেই? তাৎক্ষণিক প্রশ্নটি করে আকুল চিত্তে উত্তরের আশায় অ্যানির পানে তাকিয়ে রইল রায়াফ। অ্যানি সামান্য চিন্তাযুক্ত ভাব মুখশ্রীতে ফুটিয়ে বলল, আসলে আঙ্কেল আন্টির থেকে আরও বেশি অসুস্থ। আচ্ছা, আমি যদি আপনার সাথে ওনার কেবিনে ঢুকি, আপনি কি মাইন্ড করবেন? আমি প্রমিস করছি, আমি কোনো শব্দ করব না, চুপচাপ থাকবো। রায়াফের এমন করুণ আবদারে নিষেধ করতে পারল না অ্যানি। ঠিক আছে, আসুন। অ্যানির পিছন পিছন স্পেশাল কেবিনের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো রায়াফ। শীর্ণ দেহের অবচেতন মানুষটিকে দেখে বুকের ভেতরটা মুষড়ে উঠল তার। অ্যানির অগোচরে কোনো মতে নিজের বুকটা চেপে ধরে পাশে থাকা সোফায় ধপ করে বসে পড়ল রায়াফ। চোখের কোণে জমা জলগুলোকে লুকাতে নীরবে 2 চক্ষু মুদে চুপচাপ দেয়ালে মাথা হেলান দিয়ে বসে রইল। হঠাৎই চোখের সামনে ছোটবেলার কিছু মধুর স্মৃতি এসে হানা দিল। কত মধুর দিন না ছিল সেগুলো, তবে আজ কেন সব তিক্ততায় ভরা। ঘুমন্ত তনুজা হঠাৎই নড়ে চড়ে উঠলেন। হাতে তার ক্যানুলা, সেটাতে স্যালাইন পাস হচ্ছে ধীর গতিতে। তনুজার নড়াচড়ার শব্দ হতে রায়ার চোখ মেলে তাকালো। অসাবধানতা বশত নড়ার কারণে স্যালাইন ড্রপ বন্ধ হয়ে পাইপে বেশ খানিকটা রক্ত উঠে গেল তার। এটা দেখে অ্যানি ঘাবড়াতে রায়াব দ্রুত উঠে খুব দক্ষ হাতে সেকেন্ডের ব্যবধানে সব ঠিক করে দিল। তনুজা সবটাই অবলোকন করে অশ্রুসিক্ত চোখে রায়াফের পানে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। এরপর হাতের ইশারায় অ্যানিকে ডাকলেন। কোনো প্রয়োজন ভেবে অ্যানি তনুজার কাছে আসতে তনুজা ফ্যাসফ্যাসে ধীর কণ্ঠে বলে উঠলেন, তুমি বাইরে যাও, আমি এই ডক্টরের সাথে একটু একাকী কথা বলতে চাই। অ্যানি কিছুক্ষণ ইতস্তত করে বলে উঠল, আসলে আন্টি, সে আমার বন্ধু, ডক্টর নয়। কিন্তু অ্যানির কথা মানতে নারাজ তনুজা। অ্যানি মনে মনে ভাবল, অসুস্থ মানুষ যা ভেবে খুশি থাকতে চায় থাকুক, আমার কি। রায়াফকে হাতের ইশারায় দ্রুত কথা শেষ করার ইঙ্গিত দিয়ে বাইরে বেরিয়ে এলো অ্যানি। অ্যানি বাহিরে বের হতে রায়াফের হাত খামচে ধরে উঠে বসতে চাইলেন তনুজা। তনুজার আকুলি বিকুলি দেখে রায়াফ অস্থির কণ্ঠে বলে উঠল, ম্যাডাম, আপনি প্লিজ শান্ত হন। আপনার মতো যদি হওয়া ঠিক নয়। আপনার খারাপ লাগছে? ডক্টর ডাকবো? তনুজা রায়াফের 2 হাত নিজের করপুটে নিয়ে অজস্র চুমুতে ভরিয়ে দিয়ে বলে উঠলেন, মায়ের চোখের ফাঁকি দেবার সাধ্য কার আছে খোকন সোনা? সাদাব সাহেবের আলো ঝলমলে কক্ষে তার পা দুটোকে পরম মমতায় জড়িয়ে ধরে মেঝেতে বসে সাদাব সাহেবের কোলে মাথা রেখে বসে আছে যুবরাজ। যুবরাজের ঘন কেশগুচ্ছ ধীর গতিতে আঙ্গুলি সঞ্চালনায় মজে আছেন সাদাব সাহেব। আজ যেন তার কাছে কোনো 30 বছরের যুবক নয়, সেই 5 বছরের ছোট যুবরাজ বসে আছে। ছেলের মাথায় হাত বোলাতে বোলাতে অশ্রু বিসর্জন দিলেন সাদাব সাহেব।
তোমার মায়ের মৃত্যুর পর আমি আর কোনো বিবাহ বন্ধনে জড়াইনি জানো, শুধুমাত্র তোমার আদরে ভাগ হবে বলে। তুমি আমার কাছে সত্যিকারের অর্থেই যুবরাজ হিসেবে ছিলে। আমি আমার সব কিছু উজাড় করে তোমাকে ভালোবেসেছিলাম বাবা। তাহলে কোন দুঃখে পাপার সাথে এতটা দূরত্বের দেওয়াল তৈরি করলে? তাহলে কি আমিও আর 10টা বাবার মতো শুধুই বাবাই হয়ে রইলাম, ভালো বন্ধু হতে পারলাম না? কলকাতার কথা গুলো বলতে বলতে সাদাব শাহির গলা ধরে এলো। আরো কিছু বলতে চাইলেন, কিন্তু কান্নার হিড়িকে কিছুই বলতে পারলেন না। পাপা, আমি সব তোমাকে বলতে চেয়েছিলাম, শুধু একটা কারণেই বলিনি, কারণ বললে শেরহামের সামনে গিয়ে দাঁড়াতে তুমি, আর শেরহাম তোমার ক্ষতি করে দিত, কারণ ও আমাদের মতো সুস্থ মানুষ নয়। ওর জন্মগত ব্রেন ফাংশনে প্রবলেম আছে। সব সময় ও একটা কল্পনার দুনিয়ায় থাকে। তুমি যখন এত করেই বলছো, তাহলে তোমার মায়ের সাথে এই বিষয়ে কথা বলি, কি বলো? যুবরাজ সহসায় সাদাব শাহিরের পা শক্ত করে চেপে ধরে বলে উঠল, পাপা, এই কাজ ভুলেও করো না। মামা নিজেই এই খেলার মাস্টার মাইন্ড। যুবরাজের মুখে নিজের ভালোবাসার স্ত্রীর বড় ভাইয়ের এমন কুকীর্তির আলাপ শুনে অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেলেন সাদাব শাহির। কাদের ভরসা করেছি আমি এতদিন, যাদের কাছে আমি আমার ছেলের দায়িত্ব দিতে চেয়েছিলাম? আর ভাবতে পারেন না সাদাব শাহির। তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন, এর একটা চূড়ান্ত বিহিত আমি করেই ছাড়ব, তার জন্য আমার যা হয় হোক। সাদাব শাহিরের সাথে আরো কিছুক্ষণ বাক্য বিনিময় করে কড়া হুঁশিয়ারি জারি করে তাকে ভালোভাবে বিছানায় শুয়ে লাইট নিভিয়ে বাইরে বেরিয়ে এলো যুবরাজ। আপাতত শেরহাম কিছুদিন মশার কামড় খাক, আমি শাশুড়িকে সুস্থ করে বউ নিয়ে একটু রোম্যান্স করি। কথাগুলো আপন মনে ভাবতে লাজুক হাসলো যুবরাজ। যদিও লজ্জা নারীর ভূষণ, তবুও তার আজ হঠাৎই লজ্জা লাগার কারণ সে নিজেই খুঁজে পাচ্ছে না। কি আম্মুর দায়িত্ব তোকে দিলাম, আর তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? রাজ্যের হঠাৎ আগমনে হকচকিয়ে ওঠে অ্যানি। নিজের ফোন টিপা বন্ধ করে মোবাইলখানা ব্যাগে পুড়তে পুড়তে বলে ওঠে, আর বলিস না, আমার এক ফ্রেন্ডকে আন্টি ডক্টর ভেবে গুলিয়ে ফেলেছে। এখন আমাকে কেবিন থেকে বের করে দিয়ে ওনারা দুজন কথা বলছে। তোর আবার কোন ফ্রেন্ড? চিন্তিত ভঙ্গিতে শুধালো রাজ্য। ওই যে তোকে বলেছিলাম না। মুখে লাজুকতার রক্তিম আভা নিয়ে মিইয়ে যাওয়া গলায় উত্তর দিল অ্যানি। রাজ্য অ্যানির বন্ধু নিয়ে মাথা না কামিয়ে নিজের মায়ের চিন্তায় ধাম করে দরজা খুলে কেবিনে প্রবেশ করলো। কেবিনে ঢুকে নিজের মায়ের বুকে জাপটে ধরে অশ্রু বিসর্জন দেওয়া সকালের পরিচিত সেই ছেলেকে দেখে সারা দুনিয়া দুলে উঠল রাজ্যের। হাত থেকে ফলমূলের ব্যাগগুলো নিঃশব্দে মেঝেতে পড়ে গড়াগড়ি খেতে লাগলো। রাজ্য আহত কান্নারত কণ্ঠে ডেকে উঠল, দাদা ভাই। নিস্তব্ধ হসপিটালের দামি কেবিন জুড়ে ফিনাইলের উটকো গন্ধের উপস্থিতি বিদ্যমান। জানালার সাদা পাতলা পর্দাগুলো স্থির হয়ে দেয়াল গড়িয়ে শটান হয়ে ঝুলে রয়েছে। নর্মাল টেম্পারেচারে এসি চলছে। দুজন মানুষের অতিরিক্ত আবেগ জড়ানো ঘন ঘন নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কোনো শব্দ পরিলক্ষিত হচ্ছে না। মিসেস তনুজা রায়ফের বাহাতটা শক্ত করে এখনো ধরে আছেন আর নীরবে কেঁদে বুক ভাসাচ্ছেন। এখন আর তিনি শব্দ করে কাঁদতে পারেন না। সামান্য একটু কাঁদলে বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। রায়ফ এবার তার চোখের কঠিন শাসনে আটকে রাখা জলগুলোকে ছেড়ে দিল। মাথা নিচু করে রাখার কারণে রায়ফের উষ্ণ জলরাশি মিসেস তনুজার হাতের উপর পতিত হলো। তোর কাছে কোনো কিছুর ব্যাখ্যা আমি চাইবো না বাবা। তুই বেঁচে আছিস, এটাই আমার কাছে অনেক। আমি শুধু চাই যেরকম ভাবেই হোক তুই ভালোভাবে বেঁচে থাক, আমাদের সামনে থাক। আর কিছু চাওয়ার নেই রে বাবা। তনুজার কথাখানা শেষ হবার সাথে সাথে ছোট অবুঝ শিশু দীর্ঘ সময় ধরে তার মায়ের দেখা না পেয়ে ব্যাকুলতায় কেঁদে যখন বুক ভাসায়, আর হঠাৎই মায়ের আগমনে সব ভুলে মাকে জাপটে ধরে মায়ের বুকে মুখ লুকিয়ে রাখে, রায়ফও ঠিক সেভাবেই তনুজাকে জড়িয়ে ধরে ফুপিয়ে শব্দ করে কেঁদে উঠল। তোমাদের ছেড়ে এতগুলো বছর থাকতে আমার অনেক কষ্ট হয়েছে মা। আমি তো মরে গিয়েছিলাম। তৃতীয়বার যে আমার জন্ম হয়েছে গো মা। মা ছেলের কান্নার দমকে ভারী হলো কেবিন রুম। হঠাৎ রাজ্যের আগমনে হকচকিয়ে উঠলেন তনুজা এবং রায়ফ দুজনাই। রাজ্য তার হাতের সমস্ত কিছু ফেলে দৌড়ে গিয়ে রায়ফের পিঠ খামচে ধরে কাঁদতে লাগলো। রাজ্যের চোখের জলে রায়ফের পুরো শার্ট ভিজে উঠল। ঘটনাটা কি হলো কিছুই বুঝতে পারল না অ্যানি। শুধু দরজায় দাঁড়িয়ে এতটুকুন বুঝলো, কারো পার্সোনাল বিষয়ে হস্তক্ষেপ করার কোনো মানেই হয় না। ওরা ওদের মতো ভালো থাকুক, আমার উচিত ওদেরকে স্পেস দেয়া। অ্যানি সন্তর্পণে দরজা চাপিয়ে দিয়ে লিফট ধরে গ্রাউন্ড ফ্লোরে নেমে এলো। এসে একটা ট্যাক্সি ক্যাব ধরে নিজের বাড়ির উদ্দেশ্যে পা বাড়ালো।
আর মনে মনে কিছু একটা ভেবে মুচকি হাসলো। রায়াফের পেট জড়িয়ে ধরে পিঠে মুখ গুজে জোরে জোরে শব্দ করে ক্রমাগত কান্না করে চলেছে রাজ্য। সকালবেলা যখন সে রায়াফকে দেখেছিল তখন থেকে তার মনের মধ্যে খচখচানি শুরু হয়েছিল। রায়াফকে দেখার পর থেকে সারাদিন সে কোনো কাজে মন বসাতে পারেনি। একটা মানুষের শরীরের গঠন থেকে শুরু করে কথা বলার ধরন, চুল আঁচড়ানোর স্টাইল হুবহু কখনোই মিলে যাবার কথা নয়। আর তার চাহনি যেন বারবার অন্য কিছু নির্দেশ করছিল। একজন বিচক্ষণ স্পেশাল ফোর্সের অফিসারের কাছে এই সব কিছুই কাকতালীয় মনে হবার প্রশ্নই আসে না। এই জন্যই তো সে মনে মনে ঠিক করেছিল মিসেস তনুজাকে হসপিটাল থেকে রিলিজ দেওয়া মাত্র সে এই লোকের পিছনে স্পায়ের মতো লেগে থাকবে। কিন্তু তার মা ঠিক তার সন্তানকে চিনে নিয়েছে। তার দাদাভাই তাদের সামনে জীবিত অবস্থায় আছে। এর চাইতে সুখের আনন্দের আর কি হতে পারে? আমি জানতাম দাদাভাই তুমি বেঁচে আছো। এভাবে তুমি আমাদের কাউকে কিছু না জানিয়ে কোথাও হারিয়ে যেতে পারো না। আরও অনেক কিছু বলার চেষ্টা করলো রাজ্য, কিন্তু কান্নার দমকে কণ্ঠ রোধ হয়ে জিভ জড়িয়ে গেল। তোমাদের কিছু কথা বলার বাকি আছে মা, আমাকে এখন যেতে হবে, নয়তো তোমরা বিপদে পড়ে যাবে। কঠিন কণ্ঠে কথাখানা বলে শক্ত হয়ে বসে রইল রায়াফ। রায়াফের যাবার কথা শুনে তনুজা এক হাতে রায়াফের গলা জড়িয়ে ধরে আরেক হাতে চোখে মুখে মমতার পরশ বুলাতে বুলাতে উম্মাদের ন্যায় কেঁদে কেঁদে বলে উঠলেন, কত বছর পর তোকে কাছে পেলাম রে বাবা। আমার হাহাকার করা শূন্য বুকটা কেবলই ভরতে শুরু করেছে, আর তুই চলে যাবার কথা বলছিস? এই অসহায় মাকে একা ফেলে কোথায় যেতে চাইছিস বাবা? এভাবে আমাকে ফেলে যদি তুই চলে যাস তাহলে আমি কিভাবে বাঁচবো বল? দাদাভাই কেন যাবে তুমি? আমাদের ফেলে কোথাও যেতে পারবে না তুমি। আমি তোমায় কোথাও যেতে দিব না। রাজ্যের পানে তাকিয়ে মুচকি হাসলো রায়াফ। এরপর রাজ্যের নরম তুলতুলে গাল টেনে ধরে কিছুটা মেপে হেসে বলে উঠল, পুচকিটা অনেক বড় হয়ে গেছে দেখছে, আমাকে শাসনের স্বরে কথা বলে। রায়াফের এমন হেয়ালি কথায় কোনো কান দিল না রাজ্য। সে তার কথায় অনড়। দুনিয়া দুই ভাগ হয়ে গেল, সে আজ তার দাদাভাইকে এখান থেকে এক পাও যেতে দিবে না। রাজ্য তার চোখের জলগুলো মুছে সিক্ত কণ্ঠে আহত স্বরে বলে উঠল, বাড়ি ফিরে চলো দাদাভাই, তোমাকে ছাড়া আমরা কেউ ভালো নেই। মা মৃত্যু পথযাত্রী, আমার জীবনটাও ছন্নছাড়া হয়ে যাচ্ছে। আর বাবা? কি হয়েছে এবার? উদ্বিগ্নতা প্রকাশ করে হসপিটালের বেড ছেড়ে চট করে উঠে দাঁড়িয়ে কথাখানা শুধালো রায়াফ। রাজ্য হসপিটালের বেড থেকে উঠে দাঁড়িয়ে ধীর পদে রায়াফের সামনে এসে দাঁড়ালো। এরপর রায়াফের চোখে চোখ রেখে কাতর কণ্ঠে বলে উঠল, বাবা আর আগের মতো নরম মনের মানুষটি নেই দাদাভাই। উনি হুটহাট রেগে যান, সকলের সাথে খারাপ ব্যবহার করেন আর চুপি চুপি কাঁদেন। আমাদের সাথে ঠিকঠাক কথা পর্যন্ত বলেন না। বাবা দিন দিন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে দাদাভাই। রাজ্যের মুখে নিজ বাবা সম্পর্কে এমন কথা শুনে নিজের কানকেই বিশ্বাস করতে যেন ভীষণ কষ্ট হলো রায়াফের। রাজ্যের কাছ থেকে শোনা কথা আর নিজ চোখে নিজের বাবাকে দেখা দুটোই যেন রাত দিনের ফারাক মনে হলো তার কাছে। একজন হাসি খুশি সহজ সরল শান্ত মেজাজের মানুষের হঠাৎ এমন পরিবর্তন যেন তার কাছে চূড়ান্ত অবিশ্বাস্য। নিজের পরিবারের এমন ভঙ্গুর রূপ দেখে কিছুক্ষণ নির্বাক হয়ে চকচকে সাদা টাইলসের মেঝেতে এক দৃষ্টিতে তাকিয়ে রইল রায়াফ। এরপর অপরাধীর কণ্ঠে বলল, আমাকে যেতে দে রাজ্য, নয়তো আমাকে আবার হারিয়ে ফেলবে। এখন আমাকে কিছু জিজ্ঞেস করে বিভ্রান্ত করিস না, সময় এলে আমি নিজে সবকিছু খুলে বলবো। রায়াফের চোখের ভাষা পড়তে বেশি সময় লাগলো না রাজ্যের। অবিশ্বাসের চোখে ভাইয়ের দিকে তাকে নীরবে অশ্রু ফেলে গেল শুধু। কিন্তু মিসেস তনুজা ছেলেকে ছাড়তে নারাজ। এক পর্যায়ে তিনি চিৎকার চেঁচামেচি শুরু করে দিলেন। রায়াফকে কাকুতি মিনতি করে বলে উঠলেন, বাবারে, একটা রাত মায়ের পাশে থাক না। একটা রাত তোকে দুই নয়ন ভরে আমাকে দেখতে দে, এরপর না হয় যাস। মায়ের এমন পাগলামিতে দুই চোখ ফেটে জলের আনাগোনা হলো রায়াফের কপল পেয়ে। অতঃপর রাজ্যকে চোখের ইশারা করতে রাজ্যের ঠোঁটে প্রশস্ত হাসি ফুটে উঠল। দুই হাতে নিজের চোখের জল মুছে উৎফুল্ল কণ্ঠে বলে উঠল, মাকে বাড়িতে নেবার সকল ব্যবস্থা আমি এক্ষুনি করে দিচ্ছি দাদাভাই। নিজের ফোনের স্ক্রিনে সময় দেখে নিয়ে কেবিনে থেকে এক প্রকার দৌড়ে বেরিয়ে গেল রাজ্য। উদ্দেশ্য একটাই, মিসেস তনুজার রিলিজ নিয়ে নিজেদের বাড়িতে ফেরা। রাজ্যের কক্ষে ঘণ্টাখানেক সময় ধরে বিভিন্ন জিনিস নিয়ে নাড়াচাড়া করে যাচ্ছে যুবরাজ। প্রায় রাত 1টা বাজতে চলল, অথচ মেয়েটির কক্ষে আসার নামগন্ধ নেই। এবার যেন যুবরাজের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। চারিপাশে নজর বুলিয়ে আরো কিছুক্ষণ অপেক্ষার পর নিজের ঠোঁট কামড়ে ধরে শয়তানি হাসল যুবরাজ। আজ রাতে আমাকে এভাবে অপেক্ষা করানোর উচিত শিক্ষা দেব তোমাকে আমি শ্রেয়সী।
ঘড়ির কাঁটায় যখন রাত 2টো ছুঁই ছুঁই এমন সময় ক্লান্ত শরীরে কক্ষে প্রবেশ করলো রাজ্য। সুইচ টিপে কক্ষ আলোকিত করতে নিজের অগোছালো কক্ষটাকে হঠাৎ গুছালো দেখে বেশ অবাক হলো সে। পুরো কক্ষ পরিপাটি করে সাজানো গুছানো, বিছানার চাদর পর্যন্ত টানটান করে পাড়া হয়েছে। কোথাও যেন একটা ধূলিকণার অস্তিত্ব পর্যন্ত নেই। অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে তাড়াতাড়ি কক্ষের দরজা আটকে দিয়ে চারিপাশে সতর্ক দৃষ্টি বুলালো রাজ্য। পুরো কক্ষ জুড়ে কারো কোনো অস্তিত্ব নেই। নিজের গায়ের পোশাক টেনে টুনে ঠিক করে ব্যালকনিতে নজর দিতেই অন্ধকার চিরে সিগারেটের জ্বলন্ত স্ফুলিঙ্গের নজর এলো। মুহূর্তেই মস্তিষ্কে নিউরনে নিউরনে জানান দিল মানুষটি কে হতে পারে। ঠোঁটে প্রশস্ত হাসি ঝুলিয়ে নিজের একান্ত ব্যক্তিগত পুরুষটির সামনে এসে দাঁড়ালো রাজ্য। রাজ্যের উপস্থিতি টের পেয়ে সিগারেট পায়ে পিষে বসা থেকে উঠে দাঁড়ালো যুবরাজ। এরপর মেকি রাগ দেখিয়ে শুধালো, ভাইকে পেয়ে জামাই ভুলে গেলে বুঝি? যুবরাজের মুখে রায়ের সম্পর্কে এমন কথা শুনে কেঁপে উঠল রাজ্য। এক মুহূর্তের জন্য যুবরাজকেও তার অবিশ্বাস হতে লাগলো। তবুও নিজেকে স্বাভাবিক রেখে বলে উঠল, কিসের ভাই? কার ভাই? কার কথা বলছো তুমি? যুবরাজ স্মিত হেসে রাজ্যের থুতনি চেপে ধরে রসিকতা করে এক ভ্রু উঁচিয়ে চোখ টিপে বলে উঠল। ডক্টর রেহান চৌধুরী তোমার দাদা ভাই, তাই না? ভয়ে রাজ্যের কান্না পেয়ে গেল নিমিষে। এই মুহূর্তে যুবরাজকে তার মোটেও সুবিধার ঠেকছে না। যুবরাজ এইভাবে কথা বলছে কেন? তবে কি দাদা ভাইয়ের গুম হবার পেছনে ওর কোনো হাত আছে? রাজ্যের মুখের ঘন ঘন পরিবর্তনে ফিক করে হেসে দিয়ে শক্ত কণ্ঠে যুবরাজ বলে উঠল, ঠিকই ধরেছ। তোমার ভাইকে এতগুলো বছর আমি গুম করে রেখেছিলাম, এবার তোমাকেও গুম করব। রেহনুমা রাবাব রাজ্য। কথাটা বলেই হো হো শব্দ তুলে হাসতে লাগলো যুবরাজ। যুবরাজের এমন হাসিতে রাজ্যের বড় বড় নেত্র বেয়ে ভারী বর্ষণের সৃষ্টি হলো। মনে নানা কুচিন্তা এসে ধরা দিল। তবে কি ভুল মানুষে মন বিনিময় হলো? দাদা ভাইকে কি আবারও হারিয়ে ফেলবো আমরা? এবার কে বাঁচাবে আমার পরিবারকে? যুবরাজ তার উষ্ণ হাতের আঙ্গুলের স্পর্শে রাজ্যের চোখে জল মুছিয়ে কপালে ঠোঁটের উষ্ণ পরশেকে বলে উঠল, এতটাই অবিশ্বাস যখন তখন আমাকে ভালোবাসলে কেন জান? যুবরাজের কণ্ঠে এমন আহত স্বর শুনে মুখ তুলে যুবরাজের পানে তাকালো রাজ্য। এরপর তার চোখে চোখ রেখে সত্যি উদ্ঘাটনের চেষ্টা করলো সে, কিন্তু ওই বাদামি রঙা গভীর চোখের বিষাদে রহস্য উদ্ঘাটনের পরিবর্তে নিজেই বিষাদিনী হলো। সহসায় যুবরাজের পায়ের উপর পা রেখে উঁচু হয়ে গলা জড়িয়ে ঠোঁটে ঠোঁট ডুবালো রাজ্য। রাজ্যের সম্মোহিনী স্পর্শে যুবরাজের সর্বাঙ্গ ভূমিকম্পে নেই কেঁপে উঠল। সাথে দূর হলো সকল অভিমান। পায়ের রক্ত মাথায় ছলকে উঠে উত্তপ্ত শরীরে নিষিদ্ধ বাসনার জন্ম নিল। নিজেকে সংযত করতে দুই হাত মুষ্টিবদ্ধ করে দুই চোখ বুজে ঠায় দাঁড়িয়ে রইল যুবরাজ। যুবরাজকে শক্ত করে জড়িয়ে ধরে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে রাজ্য বলে উঠল, আপনাকে চিনতে বড্ড দেরি হয়ে গেল ডক্টর ইউভি। শুনশান নীরব স্তব্ধ রজনী। তারকাখচিত আকাশের নৈরত কোণ থেকে ধীরে ধীরে শুক্লপক্ষের চাঁদখানা বিদায় নিতে চলেছে। রাস্তার নেড়ি কুকুরগুলোর ঘেউ ঘেউ পর্যন্ত কর্ণকুহরে আসছে না। চারিপাশে এলোমেলো বাতাসের অস্তিত্ব খুব করে টের পাওয়া যাচ্ছে। রাজ্যের কক্ষের ভারী পর্দাগুলো সেই বাতাসে দাপটে সমান তালে উড়ে চলেছে। সেই সাথে রাজ্যের ঝলমলে খুশবুযুক্ত চুল, ডিম লাইটের মৃদু নীলচে আলোয় শক্ত আলিঙ্গনে দুজন প্রাপ্তবয়স্ক মানব মানবী একজন আরেকজনকে আবদ্ধ করে রেখেছে। তাদের উত্তপ্ত ভারী নিঃশ্বাস ব্যতীত আর কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। যুবরাজের প্রশস্ত বুকে চোখ বন্ধ করে পরম শান্তিতে মাথা রেখে যুবরাজকে শক্ত করে জড়িয়ে রেখেছে রাজ্য। যুবরাজের বুকের ধূপধাপ হার্টবিটের প্রত্যেকটা হাতুড়ি পেটানো বাড়ি তার হৃদয়ের দরজায় কড়া নেড়ে চলেছে বিরামহীনভাবে। সেই শব্দে বারবার শিওরে উঠছে রাজ্য, আর থেকে থেকে যুবরাজের পিঠে শক্ত করে খামচে ধরছে। রাজ্যের হৃদয়ের উত্তাল বাসনা টের পেয়ে শব্দ করে হেসে ফেলল যুবরাজ। যুবরাজের হাসি দেখে কিছুটা থতমত খেল রাজ্য। এরপর বুক থেকে ঝটপট মাথা সরিয়ে যুবরাজকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আপনি একটা খারাপ আর চূড়ান্ত অসভ্য লোক। আমারই ভুল হয়েছে আপনাকে প্রশ্রয় দেয়া। এক্ষুনি বেরিয়ে যান আমার রুম থেকে, ফাজিল লোক কোথাকার। কথাটা বলেই অভিমান করে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল রাজ্য। এটা দেখে যুবরাজ আরও একচোট হেসে নিজেকে স্বাভাবিক করে আদুরে কণ্ঠে শুধালো, আমার সাথে যোগাযোগ বন্ধ করেছিলে কেন? যুবরাজের এহেন প্রশ্নে ধক করে উঠল রাজ্যের বুক। কি উত্তর দেবে সেই প্রশ্নের? সে তো নিজেই জানে না কি কারণে হঠাৎ এই বজ্জাত ছেলেকে সে অ্যাভয়েড করেছে। কি হলো, অ্যান্সার দিচ্ছ না কেন সোনামণি? ভালোবাসার ডোজ কি কম পড়েছিল? কথাটা বলে রাজ্যের দিকে সামান্য ঝুঁকে আবারও ফিক করে হেসে দিল যুবরাজ। এবার রাজ্য নিজেকে সাধু জাহির করতে মিনমিন করে বলে উঠল, আপনি কি বলেছিলেন আমাকে ফোনে? মনে নেই? কি বলেছিলাম? কি বলেননি? আচ্ছা কি বলেছিলাম বলো তো শুনি। আমি বলতে পারবো না অমন অসভ্য কথা।
কেমন অসভ্য কথা। যুবরাজের সেই পুরনো কথা মস্তিষ্কে হানা দিতে লজ্জায় দুই গাল রক্তিম হয়ে কান দুটো গরম হয়ে উঠল রাজ্যের। নিজের লাল হয়ে যাওয়া গাল দুটো দুই হাতের সহিত চেপে ধরে পুরনো ভাবনায় ডুব দিল রাজ্য। রেহান আর রাজ্যের মধ্যে বয়সের ফারাক ছিল মাত্র 6। তাদের দুই ভাই বোনের বয়সের ফারাক অল্প হওয়াতে দুজনের সখ্যতা ছিল বেশ। ছোটবেলা থেকে রেহান ছিল শান্ত ঠান্ডা মেজাজের অধিকারী। এরকম ভদ্র বাচ্চার দেখা পাওয়া দুষ্কর। এরকমটাই প্রশংসা করত প্রতিবেশীরা রেহান সম্পর্কে। রেহান ছোট থেকেই খুবই নরম মনের মানুষ ছিল। এদিকে রাজ্য ছিল জেদি, বুদ্ধিমতী আর কিছুটা ধূর্ত প্রকৃতির। রেহান যখন বাসায় জেদ শুরু করে ডক্টরি পড়তে বিদেশে যাবে, তখন মিসেস তনুজা আর রেজওয়ান চৌধুরী রাজ্যের দিকে তাকিয়ে বুকে পাথর বেঁধেছিলেন। কারণ মেয়েটা তাদের অন্ধের জ্যোষ্ঠীর মতো। কোনো প্রকার বাছবিচার না করে রেজওয়ান চৌধুরী রাজ্যকে আঁকড়ে ধরে রেহানকে বিদেশে পড়াতে পাঠান। রেজওয়ান চৌধুরী তার এক বন্ধুর সহায়তায় নিউ ইয়র্ক অ্যালবার্ট আইনস্টাইন মেডিকেল কলেজ অ্যান্ড মেডিসিন রিসার্চ ইনস্টিটিউটে রেহানকে অ্যাডমিট করতে সক্ষম হন। সেই সময় সব কিছুই যেন স্বপ্নের মতো সুন্দর ছিল। রেহান নিয়ম করে সপ্তাহে 3 দিন বাড়িতে কল করত। হঠাৎই একদিন রেহান জানায় তার একজন দেশি রুমমেট এসেছে, কিন্তু ছেলেটা বিদেশেই বড় হয়েছে, এমনকি দেখতে শুনতেও বিদেশিদের মতো। সবাই তাকে ইউভি নামে চিনে। মিসেস তনুজা রেজওয়ান চৌধুরী আগ্রহের বশে একদিন ছেলেটার সাথে কথা বললেন। ছেলেটার কথাবার্তায় প্রচণ্ড ম্যাচুরিটি বিদ্যমান। একজন 17 বছরের তরুণের কাছে এমন ম্যাচুরিটি প্রত্যাশা করাও যেন আশ্চর্যের বিষয়। শুধু তাই নয়, ছেলেটি মানুষের উদাসী বিক্ষিপ্ত মন নিমিষে ভালো করার ওস্তাদও বটে। এমবিবিএস শেষ করে রেহান যখন ইন্টার্ন করছিল, রাজ্য তখন ইন্টার বোর্ড এক্সামের প্রস্তুতি নিচ্ছে। পরীক্ষা একদম দরজায় এসে ঠকঠক করে কড়া নাড়ছে। যে করেই হোক সবচেয়ে ভালো রেজাল্ট করে তাকে তার দাদা ভাইয়ের সমকক্ষ হতেই হবে। গভীর রাতে নিজের পড়াশোনা শেষ করে কেবলমাত্র বিছানায় শোবার প্রস্তুতি নিচ্ছে রাজ্য। এমন সময় টুম করে একটা মেসেজ আসে তার ফোনে। মেসেজের শব্দে বেশ অবাক হয় রাজ্য। এত রাতে কে মেসেজ দিল? দাদাভাই তো এত রাতে কখনোই মেসেজ দেবার কথা নয়। তবে কৌতূহলবশত ফোন হাতে নিয়ে হোয়াটসঅ্যাপে ঢুকতে আগত মেসেজ দেখে সারা শরীরে অদ্ভুত এক শিহরণ খেলে যায় ষোড়শী বালিকার। সেই বার্তাটি ভালো করে নজর বোলানোর আগে দ্বিতীয় বার্তা এসে হাজির। এত রাত জেগে পড়াশোনা করে নিজের চেহারা কেন খারাপ করছো বউ? তোমাকে বউ বলে সম্বোধন করছি, এজন্য আমার মোটেও অস্বস্তি হচ্ছে না, এবং আমি এটার জন্য কাউকে কোনো জবাবদিহিতা করতেও রাজি নই। তুমি আমার ভবিষ্যৎ বউ। একবার যখন এমন অসভ্য পুরুষের নজরে পড়ে গেছো, আমার থেকে আর তোমার নিস্তার নেই রাজ্য সোনা। অনেক দিন ধরে নিজেকে সামলে রেখেছি, আজকে আর সম্ভব হলো না। আমি যে বড্ড বেসামাল। নামের দিকে নজর দিতে সংক্ষেপে চোখে পড়ল YUV। ভয়ে উচ্ছ্বাসে কাঁপা কাঁপা হাতে মেসেজদাতার নামের উপর ক্লিক করতে গভীর দুইটি বাদামি চোখ নজর কাড়ল। ফোনের মধ্যে বিভিন্ন কারসাজি করেও মেসেজদাতার পুরো কোনো ইমেজ খুঁজে পেল না রাজ্য। ফিরতি বার্তা পাঠাবে কিনা সেটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব করতে করতে পুরোটা রাত কাভার হয়ে গেল। সেদিন ভোরবেলায় রাজ্যের আর পড়াশোনা তেমন মন বসল না। এতদিন জানতাম মেয়েরা তাদের প্রোফাইলে চোখের ছবি দিয়ে রাখে মানুষকে আকৃষ্ট করতে, আর এখন দেখছি ছেলেরাও এই ট্রেন্ড ফলো করতে শুরু করেছে। কি অদ্ভুত লোক রে বাবা। বেহুদা ভঙ্গিতে কলম কামড়ে আরও নানান ভাবনা ভেবে চলেছে রাজ্য। হঠাৎই সেই কক্ষে রেজওয়ান চৌধুরী প্রবেশ করলেন। কিরে মা, এত বেলা হলো এখনো রুম থেকে বাইরে বের হলি না? আজ তোর কোচিং নেই? আকস্মিক নিজের বাবার উপস্থিতি বেশ অস্বস্তিতে ফেলল রাজ্যকে। এদিকে অধিক চিন্তায় কলম কামড়ানোর ফলে সেটার দশাও বেহাল। কিংকর্তব্য বিমূঢ় রাজ্য ক্যাবলাকান্তের মতো হে হে করে হেসে কি প্রতি উত্তর করবে সেটাই যেন খুঁজে পেল না। শেষমেশ নির্বোধ বালিকার ন্যায় শুধালো, দাদাভাইয়ের ওই বিদেশি বন্ধু রুমমেট ছেলেটাকে তুমি কখনো দেখেছো বাপি? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।